এবার আমরা প্রোটন অ্যানায়ন কোর ট্রান্সপোর্ট যে থিওরিটা রয়েছে সেটা দেখব। এটি কিন্তু খুবই ইজি, এটা লুন্ডেগারের মতো অত কঠিন না আর কি, একেবারে খুবই ইজি। এটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কোর ট্রান্সপোর্ট, ঠিক আছে, ট্রান্সপোর্ট আর কি। এখন এখানে প্রথমটা যে কাজটা হবে সেটা হচ্ছে কি, এটিপিএস এনজাইমের ফলে, আমি চিত্রটা আট করে দেখেছি, এটিপিএস এনজাইমের ফলে এটিপি ভেঙে কী হবে, শক্তি নির্গত হবে, ঠিক আছে। এটিপিএস যে এনজাইমটা রয়েছে তার ফলে কি হবে, এটিপি ভেঙে শক্তি নির্গত হবে, আর এর ফলে কি হবে, এইচ প্লাস কোষের বাইরে চলে আসবে। তাহলে এটাকে যদি আমি ভাঙি, আমরা জানি আমরা কি পাই এটাকে ভাঙলে, এইচ প্লাস প্লাস ও এইচ মাইনাস, তাই না? তাহলে এই যে প্রোটন, এই প্রোটনটা কি হবে, বাইরে চলে আসবে, এইচ প্লাসটা বাইরে চলে আসবে। যখন বাইরের দিকে চলে আসবে তখন কি ভেতরের এইচ প্লাসের পরিমাণটা কমে যাবে, আর বাইরের এইচ প্লাসের পরিমাণটা কি হবে, বেশি হবে। এর ফলে, যার ফলে পিএইচ গ্রেডিয়েন্ট তৈরি হবে, একটা পিএইচের ভারসাম্য তৈরি হবে, মানে বাইরের পিএইচের মানটা কি হবে, তখন কমে যাবে, বাইরের পিএইচের মান কি হবে, কমে যাবে, আর ভিতরের পিএইচের মানটা, এইচ প্লাস কমার কারণে ভিতরের পিএইচের মানটা কি হবে, বেশি হবে। ওকে, এখন যখন এই অবস্থা হবে আর এই যে এইচ প্লাসটা বাইরে চলে আসবে, এই যে প্রোটন পাম্প রয়েছে, একটা প্রোটন পাম্পের মাধ্যমে কিন্তু বাইরে চলে আসবে, ঠিক আছে। আর এরকম এই অবস্থা তৈরি হওয়ার পরে একটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টার একটা কাজ করবে, ঠিক আছে। নিচের দিকে কি করবে, প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টার একটা কাজ করবে, যার ফলে কি হবে, যখন এইচ প্লাসগুলো বাইরে চলে আসলো তখন কি ভেতরের দিকে এইচ প্লাসের পরিমাণটা কি কম হয়ে যাচ্ছে না? তখন আমাকে কি করতে হবে, বাইরে থেকে তো এইচ প্লাস নিতে হবে। তাহলে যখন এই যে ফ্যাক্টরটা তৈরি হবে তখন কি হবে, এইচ প্লাস আরেকটা বাইরের থেকে প্রোটন ভেতরের দিকে প্রবেশ করবে। এটা যদি বাহির হয় তাহলে বাহির থেকে প্রোটন কোন দিকে যাবে, বাইরে থেকে প্রোটন ভেতরের দিকে যাবে, ঠিক আছে। বাইরে থেকে যে প্রোটন ভেতরের যাবে, কিন্তু এই যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টার, এটা যেহেতু কো মানে কি, মানে সঙ্গে, কো মানে সহযোজিত বা সাথে, এই যে কো মানে যখন প্রোটনটা যাবে তার সঙ্গে কিছু অ্যানায়নও প্রবেশ করবে। কি প্রবেশ করবে, তার সঙ্গে কিছু অ্যানায়নও প্রবেশ করবে ভিতরের দিকে। যখন এটা যাবে তার সঙ্গে কি হবে, কিছু অ্যানায়ন যাবে। এখন এই অ্যানায়নটাকে আমাদেরকে ব্যালেন্স করতে হবে না? ব্যালেন্স করার জন্য এর সঙ্গে কিছু ক্যাটায়নও প্রবেশ করবে ভিতরের দিকে। কি করবে, কিছু ক্যাটায়ন প্রবেশ করে এই অ্যানায়নটাকে ভারসাম্য বা ব্যালেন্স তৈরি করবে, ঠিক আছে। তাহলে আর এইটা হচ্ছে আমাদের প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টার থিওরি আর কি, খুবই ইজি আর কি, ঠিক আছে। তাহলে আমি আরও একবার বলতেছি যে আমাদের এটিপিএস এনজাইমের সহায়তা শক্তি নির্গত হবে, যার ফলে হচ্ছে যে এইচ প্লাস আয়ন তৈরি হবে, আর এইচ প্লাস আয়ন কি হবে, প্রোটন পাম্পের মাধ্যমে বাইরের দিকে চলে আসবে। কোথায় চলে আসবে, বাইরে চলে আসবে। বাইরে চলে আসার ফলে আমাদের ভিতরে এইচ প্লাস বা পিএইচ এর পরিমাণটা হচ্ছে কি হবে, তখন বেশি হয়ে যাবে। যখন এখানে এইচ প্লাস কম হয়ে যায় তখন পিএইচ এর মানটা কি হয়, বেশি হয়, আর বাইরে এইচ প্লাসের ঘনত্ব বেশি, তখন পিএইচ এর মানটা কম হয়ে যাবে। আর যখন এই অবস্থা তৈরি হবে তখন আমাদের প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টারটা তৈরি হবে নিচের দিকে, যার ফলে যেহেতু ভিতরের দিকে আমাদের এইচ প্লাসের পরিমাণ কম, ঠিক আছে, যার ফলে বাইরে থেকে এইচ প্লাস ভিতরের দিকে প্রবেশ করবে, ঠিক আছে। প্রোটন কি করবে, ভেতরের দিকে প্রবেশ করবে, আর যেহেতু এটা কো ট্রান্সপোর্টার তার সঙ্গে কি হবে, কিছু অ্যানায়নও প্রবেশ করবে। আর এই অ্যানায়নটাকে ভারসাম্য বা ব্যালেন্স রাখার জন্য আমাদের কিছু ক্যাটায়নের ভিতরে প্রবেশ করবে, যেন অ্যানায়নগুলো ব্যালেন্স অবস্থায় থাকে। এটাই হচ্ছে আমাদের প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টার থিওরি। এবার আমরা নিষ্ক্রিয় খনিজ লবণ পরিশোষণের যে মতবাদগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে রয়েছে ব্যাপন মতবাদ আর কি। ব্যাপন মতবাদটা কি, ব্যাপন মতবাদ হচ্ছে উচ্চ ঘনত্ব থেকে কি কোন দিকে, নিম্ন ঘনত্বের দিকে প্রবেশ। যদি মানে একটা জায়গায় হচ্ছে এখানে বেশি আয়ন রয়েছে কিংবা বেশি কিছু রয়েছে আর কি, সেখান থেকে কোন দিকে যাবে, নিম্ন ঘনত্বের দিকে। এখানে মনে করি কম রয়েছে, তাহলে হচ্ছে নিম্ন ঘনত্বের দিকে প্রবেশ, মানে উচ্চ ঘনত্ব থেকে কোন দিকে যাবে, নিম্ন ঘনত্বের দিকে। আমাদের হচ্ছে যে এখানে যদি ক্যাটায়নের পরিমাণ বেশি হয় তাহলে ভিতরের দিকে যদি কম হয় তাহলে হচ্ছে মানে যেখানে বেশি রয়েছে সেখান থেকে কোথায়, আমাদের কম যেখানে রয়েছে সেই দিকে যাবে। ওকে, তারপর হচ্ছে যে আয়ন বিনিময় মতবাদ। আয়ন বিনিময় মতবাদটা কি, যদি হাইড্রোজেন বাহিরে চলে আসে, যদি ভিতরের যে হাইড্রোজেন রয়েছে, আমি যদি বলি ভেতরের এইচ প্লাস যদি বাইরের দিকে চলে আসে, এখন এটাকে ব্যালেন্স করার জন্য আমাদের কি পটাশিয়াম কে প্লাস, পটাশিয়াম ভিতরে প্রবেশ করবে, ঠিক আছে। এইচ প্লাস যদি বাইরের দিকে চলে আসে সেটাকে ব্যালেন্স করার জন্য পটাশিয়াম ভিতরে যাবে, কারণ এটাও ধনাত্মক এটাও ধনাত্মক। এই যে এটা হচ্ছে আয়ন বিনিময়, একই জিনিস কি করছে, বিনিময় হচ্ছে, একই রকমের জিনিস কি বিনিময় হচ্ছে, এটা হচ্ছে মানে আয়ন বিনিময় মতবাদ। এই যে এর যে প্লাস আয়ন এটারও প্লাস আয়ন, কি এটা কি বিনিময় হচ্ছে না, এটা হচ্ছে যে আয়ন বিনিময় মতবাদ। তারপরে যদি দেখি ডোরেন সাম্যাবস্থা মতবাদ, এটা হচ্ছে কি কোষের ভেতরে, যেমন কোষ যদি থাকে আমাদের, যেমন মূল যদি বলি, কোষের ভিতরে এখানে এই জায়গাগুলোতে
অনেক নেগেটিভ আয়ন রয়েছে। কি কেমন ধরনের নেগেটিভ আয়ন রয়েছে, যেগুলো এদিকে এসে জমা হয়ে থাকে, বাইরে মানে বের হয়ে আসতে পারে না। তখন কি হয়, তখন আয়নের বাহিরে বের হতে পারে না। এই জন্য মূলের বাহির থেকে ক্যাটায়ন কি করবে, মূলের বাইরে যে ক্যাটায়ন রয়েছে সেই ক্যাটায়নগুলোকে ভিতরে গিয়ে প্রবেশ করে এর সঙ্গে ব্যালেন্স করবে। কি করবে, আয়নগুলো ভিতরে প্রবেশ করবে, করে মানে ভারসাম্যটা রক্ষা করে। ঠিক আছে, তার মানে হচ্ছে যে আমি কি বললাম, যে এই যে মূলের এদিকে অনেক নেগেটিভ আয়ন রয়েছে সেগুলো কি বাইরে বের হয়ে আসতে পারে না। এই জন্য কী করবে, মূলের বাহির থেকে আমাদের যে ক্যাটায়নগুলো রয়েছে সেগুলো কি মূলের কাছে গিয়ে একটা ভারসাম্য অবস্থা ব্যালেন্স করবে আর কি। এটা হচ্ছে ডোন্যান্ট সাম্যাবস্থা মতবাদ। ঠিক আছে, এই যে আমি আবার বলছি যে এই মূলের এখানে অনেক নেগেটিভ আয়ন রয়েছে, সেগুলো কি বাইরে মানে বের হয়ে আসতে পারে না, সেগুলো বাইরে আসতে পারে না। সেগুলো হচ্ছে মূলের পাশে থাকা যে ক্যাটায়নগুলো রয়েছে বা মানে যেগুলো ধনাত্মক আয়নগুলো রয়েছে সেগুলো গিয়ে ওই জায়গাটাকে কি করে, মানে যেহেতু এগুলো নেগেটিভ, তাহলে কি যেতে হবে তার সেখানে অবশ্যই পজিটিভ কিছু যেতে হবে। তাহলে ক্যাটায়নগুলো রয়েছে পজিটিভ, সেগুলো গিয়ে এটাকে ব্যালেন্স করে দেয়। আরেকটা রয়েছে হচ্ছে ব্যাপক প্রবাহ মতবাদ। ব্যাপক প্রবাহ মানে কি, মানে প্রচুর পরিমাণে প্রবাহিত হওয়া, মানে হচ্ছে যে কী হবে, মানে হচ্ছে যে পানি ভেতরের দিকে, যেমন এই যে এরকম ভেতরের দিকে কী করে ব্যাপক পরিমাণে পানি কী করবে, H2O পানি প্রবেশ করবে। আর পানির সঙ্গে শুধু কি পানি যাবে, পানির সঙ্গে অনেক ধরনের খনিজ লবণ আয়নগুলো রয়েছে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলো তো যাবে তো নাকি, এগুলো এর ভিতরে খনিজ লবণগুলো এর ভিতরে প্রবেশ করে। ঠিক আছে, ব্যাপক ভারে প্রবেশ করে পানির সঙ্গে, এটাই হচ্ছে যে ব্যাপক প্রবাহ মতবাদ। তাহলে আমার এগুলো হচ্ছে নিষ্ক্রিয় খনিজ লবণ পরিশোষণের যে মতবাদ। এগুলো খুব ইজি আর কি, এগুলো অত বেশি মানে কঠিন কিছু না। আর এগুলো পরীক্ষায় আসার সময় খুব কম, সিকিউ আসে না। তবে আমাদেরকে এগুলো জানতে হবে, জানার জন্য আমি বললাম এগুলো আমাদের একটু জানতে হবে। এগুলো হচ্ছে খনিজ লবণ, যেমন আবার বলতেছি ব্যাপন মতবাদ, তারপর হচ্ছে আয়ন বিনিময় মতবাদ, ডোন্যান্ট সাম্যাবস্থা মতবাদ, তারপর হচ্ছে যে ব্যাপক প্রবাহ মতবাদ। এই কয়েকটা মতবাদ সম্পর্কে আমরা বেসিক কিছু ধারণা রাখবো। আমি মনে করি যে খনিজ লবণ পরিশোষণ আর নিষ্ক্রিয় খনিজ লবণ নিষ্ক্রিয় পরিশোষণ কি এর আগের ক্লাস আমি বলে দিয়েছি, তোমরা সেগুলো দেখবা আর কি। অবশ্যই তোমরা ভালো করবা আর কি এই অধ্যায়ের যে খনিজ লবণ পরিশোষণের যে সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।